প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের অর্থাৎ বিএসসি প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের সংঘর্ষ অর্থাৎ কলিশনের উপর একটা ক্লাস নেব। তা আমরা শুরুতেই বলে নেই যে কলিশন বা সংঘর্ষ কাকে বলে। সংঘর্ষ কাকে বলে? দুই বা ততোধিক বস্তুর মধ্যে দুই বা ততোধিক বস্তু যদি একে অপরের উপর খুব অল্প সময়ের জন্য প্রচণ্ড বলে আঘাত করে তাহলে একে সংঘর্ষ বলে। অর্থাৎ আবারও বলছি, দুই বা ততোধিক বস্তু অতি অল্প সময়ের জন্য যদি একে অপরের উপর প্রচণ্ড বল প্রয়োগ করে তাহলে এই ঘটনাকে সংঘর্ষ বলে। যেমন দুটি গতিশীল গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এটা একটি সংঘর্ষ। ব্যাট এবং বলের মধ্যে যে ঘাত বল, এটি সংঘর্ষ। তা এই ধরনের সংঘর্ষ একটি বস্তু আরেকটি বস্তুর সংস্পর্শে, অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুর ছোঁয়া লেগে সংস্পর্শে থেকে এ ধরনের সংঘর্ষ হয়। আবার পরস্পরের সংস্পর্শে না থেকেও একটা বস্তু আরেকটা বস্তুর সাথে সংঘর্ষ করতে পারে। যেমন একটা কোনো প্রোটন নিউক্লিয়াসের নিকটবর্তী হওয়া মাত্রই প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে একটি স্থির বিকর্ষণ বলজনিত ঘাত বলের সৃষ্টি হয়, এটি সংঘর্ষ। কিন্তু এই ক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যে সংস্পর্শের প্রয়োজন হয়নি। তো সংঘর্ষ দুই প্রকারের হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে বস্তুগুলির মধ্যে সংঘর্ষে অংশগ্রহণকারী বস্তুগুলোর ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে, তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। আর স্থিতিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ আমরা দিতে পারি। স্থিতিস্থাপক সংঘর্ষ সাধারণত স্থূল জগতে স্থিতিস্থাপক সংঘর্ষ সংঘটিত হতে দেখা যায় না বা হয় না, কিন্তু পারমাণবিক জগতে পারমাণবিক কণাসমূহের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে থাকে। যেমন কোনো পাত্রে আবদ্ধ গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে যে সংঘর্ষে লিপ্ত হয় তাতে এদের ভরবেগও সংরক্ষিত থাকে, গতিশক্তিও সংরক্ষিত থাকে। সুতরাং পাত্রে আবদ্ধ গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ, সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে অংশগ্রহণকারী বস্তুগুলোর ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অস্থিতিস্থাপক সংঘর্ষ যেমন একটি রাবারের বলকে যদি দৃঢ় কোনো দেয়ালে আঘাত করা হয় তাহলে রাবারের বলের বিকৃতি ঘটে এবং গতিশক্তি কমে যায়, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত থাকে না। সুতরাং রাবারের বল কর্তৃক দেয়ালে আঘাত, এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা এখন এই সংঘর্ষের ফলে, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে এদের শেষ বেগের বা চূড়ান্ত বেগের
রাশিমালা নির্ণয় করব। তা আমরা ধরি এটা একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা প্রথমে দেখাচ্ছি একমাত্রিক সংঘর্ষ। আমরা ধরি এটা m1 ভরের একটা বস্তু এবং এর গতিবেগ m1 ভরের বস্তুটা u1 গতিবেগে গতিশীল। প্রথম বস্তুটা এটা m2 ভরের বস্তু, এটি u1 আদি বেগে চলছে। এটা m2 ভরের আরেকটি বস্তু, m1 ভরের আরেকটি বস্তু, এর গতিবেগ আদিবেগ u1। এদের মধ্যে একটি সংঘর্ষ হলো এবং স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। ধরে নেই সংঘর্ষের পর m1 ভরের বস্তুটি বেগ পরিবর্তিত হয়ে m2 ভরের বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে হলো v2 এবং m1 ভরের বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে হলো v1। অর্থাৎ বস্তু দুটির ভর যথাক্রমে m1 এবং m2, বস্তু দুটির আদি বেগ যথাক্রমে u1 এবং u2 এবং শেষ বেগ v1 ও v2, শেষ বেগ বা চূড়ান্ত বেগ v1 ও v2। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা পাই m1 v1, এটা সংঘর্ষের পূর্বের ঘটনা, এটা সংঘর্ষের পরের ঘটনা। সংঘর্ষের পূর্বে, এটা সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে এদের বেগ পরিবর্তিত হয়েছে, v1 এবং v2 হয়েছে u1 এবং u2, v1 এবং v2 তে পরিণত হয়েছে। হ্যাঁ, তাহলে যদি মানে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে আমরা লিখতে পারি আদি ভরবেগের সমষ্টি m1 u1 প্লাস m2 u2 সমান হবে শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ m1 v1 প্লাস m2 v2। বা আমরা লিখতে পারি m1 ইন্টু, আমরা যদি কমন নিয়ে নেই, m1 ইন্টু u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2। এটাকে আমরা একটা সমীকরণ দেই, 1 নং সমীকরণ। আবার গতিশক্তির সংরক্ষণ সূত্রানুসারে গতিশক্তির
সংরক্ষণ সূত্রানুসারে গতিশক্তির সংরক্ষণ সূত্রানুসারে আমরা বলতে পারি প্রথম বস্তু আদি গতিশক্তির সমষ্টি সমান শেষ গতিশক্তির সমষ্টি, অর্থাৎ হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। আমরা উভয় পক্ষ থেকে হাফ ক্যান্সেল করে দিতে পারি, তাহলে থাকে কত m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইকুয়াল টু m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। তা এখন আমরা এইখানেও যদি m1 কমন নেই, একইভাবে আমরা লিখতে পারি m1 কমন নিলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়াল টু m2 v2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তাহলে এই যে সমীকরণ, এইখান থেকে আমরা যদি এটাকে যদি আরেকটু ভাঙাই লিখলে ভালো হয়, তোমাদের বোঝার সুবিধা হবে। আমরা এই লাইনটাকে এখানে লিখি, এটাকে আমরা লিখতে পারি বা m1 দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র অনুযায়ী ভাঙালে u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1 ইকুয়াল টু m2, এটাকে a1 মাইনাস a1 স্কয়ার মাইনাস b1 স্কয়ার এটা অনুযায়ী ভাঙালে v2 মাইনাস v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2 এই ভাঙাতে পারি। আমরা এটাকে 2 নং সমীকরণ নাম দিলাম। এখন আমরা 2 কে যদি 1 দিয়ে ভাগ দিই, 2 কে 1 দ্বারা ভাগ দিয়ে অর্থাৎ 2 ভাগ 1, 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ থেকে পাই এটাকে এটা দিয়ে ভাগ দিলে দেখো m1 u1 মাইনাস v1 এটা যাবে গিয়ে থাকবে u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2 প্লাস u2 বা u2 প্লাস v2। আমরা এই সমীকরণটাকে এখন উপরে লিখি। u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2, এটাকে আমরা 3 নং সমীকরণ দেই। এখন 3 নং সমীকরণ থেকে দেখো আমরা v2 ইকুয়াল টু কত পাই, v2 ইকুয়াল টু বা v2 ইকুয়াল টু u1 প্লাস v1 মাইনাস u2। এই v2 এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দেই, v2 ইকুয়াল টু এত, v2 ইকুয়াল টু এত এর মান
এক নং এ বসিয়ে আমরা পাই, এক নং এ বসিয়ে এক নং সমীকরণে যদি আমরা বসাই, তোমাদের মনে আছে এক নং সমীকরণটা আমরা কি এক নং সমীকরণটা বোর্ডে লিখে রাখলে ভালো হতো। তা এক নং সমীকরণে বসিয়ে পাই আমরা এক নং সমীকরণটা, আচ্ছা এক নং সমীকরণে বসিয়ে পাই, আমি সরাসরি লিখছি, তোমরা ওই আগেরটুকু দেখে নেবে। বসিয়ে পাই m1, এক নং সমীকরণটা এরকম, m1 ইন্টু v1 u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2, এই ছিল এক নং সমীকরণ। তাহলে এত এর মান এক নং সমীকরণ, অর্থাৎ এই সমীকরণে আমরা বসাবো, বসালে আমরা পাই m1 u1 মাইনাস v1 ইন্টু m2 v2 এর পরিবর্তে আমরা বসাবো এইটা u1 মাইনাস u1 প্লাস v1 মাইনাস u1 না u2, এই v2 এর পরিবর্তে এটা বসালাম মাইনাস u2। এই এটাকে যদি আমরা আরো ভাঙাই, বা আমি একবার এই সমীকরণটা এখান থেকে আমরা পাই, বা একটু ভাঙিয়ে লিখি, বা v1 m1 u1 প্লাস v1 ইকুয়াল টু m1 প্লাস m2 m1 মাইনাস m2, এটাকে যদি ভাঙাও এই লাইনটাকে, m1 গুলো একখানে করো, m2 গুলো একসাথে করো, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2, 2m2 u2। এইখান থেকে এই লাইন থেকে আমরা পাই v1 ইকুয়াল টু, সুতরাং v1 ইকুয়াল টু পাওয়া যায় m1 মাইনাস m2, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 ইন্টু u2। অর্থাৎ এই লাইন থেকে v1 ইকুয়াল টু আমরা বের করব এইটা। এখানে একটু ভুল হয়েছে, v1 ইন্টু m1 প্লাস m2, m1 প্লাস m2, বা v1 ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে যাও, এত বাই এত ইন্টু u1, আর v1 সমান সমান এইটাকে এই পাশে নিয়ে গেলে 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u2, এই v1 এর সমীকরণটা আমরা পাই। আচ্ছা, আবার 3 নং সমীকরণ থেকে এরপরে আবার 3 নং সমীকরণ থেকে, এই যে সমীকরণ 3, একইভাবে 3 নং সমীকরণ থেকে আমরা v1 ইকুয়াল টু লিখতে পারি 3 নং সমীকরণ থেকে v1 ইকুয়াল টু সমীকরণ 3 থেকে এত ইকুয়াল টু এত, বা v1 ইকুয়াল টু
বা V1 ইকুয়াল টু, এটাকে দেখো V1 ইকুয়াল টু আমরা লিখতে পারি U2 প্লাস V2 মাইনাস U1। তা এই মানটা যদি এই V এর এই মান V ইকুয়াল টু এত এর মান আবার যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা 1 নং সমীকরণটা তোমাদের আবারও মনে করিয়ে দেই। M1 ইন্টু 1 নং সমীকরণটা ছিল M1 ইন্টু V1 মাইনাস U1 into M2 into V2 minus U2, V1 minus U1 U1 minus V1 ছিল, U1 minus V1। এই 1 নং সমীকরণে এই V1 এর মান যদি বসাই তাহলে বা M1 U1 মাইনাস V1 মানে এটা বসালে মাইনাস V1 মানে মাইনাস U2 মাইনাস V2 প্লাস U1 ইকুয়াল টু M2 into V2 minus U2, M2 into V2 minus U2। এখন এটাকে যদি আমরা ভাঙ্গাই, দেখো এখানে U1 এবং U1 2U1, তাহলে এই সমীকরণটা এইটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের সমীকরণটা এরকম দাঁড়ায়, বা একবারে যদি আমরা লিখে ফেলি, সুতরাং V2 ইকুয়াল টু হয় সুতরাং V2 ইকুয়াল টু আমরা পাই 2M1 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস M1 মাইনাস M2, M2 মাইনাস M1 ডিভাইড বাই M1 প্লাস M2, M2 into V2 U2 into U2। এই V2 ইকুয়াল টু আমরা এত পাই। এভাবে আমরা V1 এবং V2 এর মান এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে দুটি বস্তু যদি একই সরল রেখায় চলতে থাকে, তাহলে এদের শেষ বেগের সমীকরণ V1 এবং V2 আমরা এভাবে নির্ণয় করতে পারি। এরপর আমরা দ্বিমাত্রিক সংঘর্ষের বিষয়ে আলোচনা করব। এটার কয়েকটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ আছে। সমীকরণ দুটি যদি আমরা পুনরায় লিখি, এই একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে V1 এবং V2 সমীকরণ দুটি যদি আমরা আবার লিখি, এখানে V1 ইকুয়াল টু M1 মাইনাস M2
m1 minus m2 divided by m1 plus m2 into u1 plus 2m2 divided by m1 plus m2 into u1 u2 এই v1 দ্বিমাত্রিক একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে দুটি বস্তুর চূড়ান্ত বেগ v1 ইকুয়াল টু এত হয়, আর চূড়ান্ত বেগ দ্বিতীয় বস্তুর চূড়ান্ত বেগ v2 ইকুয়াল টু হয় 2m2 v2 equal to 2m1 divided by m1 plus m2 m1 plus m2 into u1 plus m1 minus m2 m1 minus m2 divided by m1 plus m1 minus m2 divided by m1 plus m2 into u2 এই যে দুটি সমীকরণ একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে। এখন বিশেষ ক্ষেত্রে এদের প্রয়োগ করতে হলে বিশেষ ক্ষেত্রে এদের কিছু প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। এইগুলো হলো এমন, যদি u1 ইকুয়াল টু এক নাম্বার প্রয়োগটা, যদি u1 ইকুয়াল টু 0 হয়, u1 ইকুয়াল টু u2 হয়, আমরা ধরে নেই যে u1 ইকুয়াল টু u2, অর্থাৎ প্রথম বস্তুর আদিবেগ এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ যদি সমান হয়, u1 ইকুয়াল টু u2 হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি ঘটবে? প্রথম বস্তু যত বেগে চলছে দ্বিতীয় বস্তু যদি তত বেগে চলতে থাকে, তাহলে অর্থাৎ দুটি বস্তু যদি একটা নির্দিষ্ট ব্যবধানে একই দিকে একই সরল রেখায় একই বেগে চলতে থাকে, তাহলে এদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। সমান বেগে চলছে কিন্তু তাইলে কখনো সংঘর্ষ ঘটবে না। দ্বিতীয়টি, যদি m1 ইকুয়াল টু m2 হয়, দ্বিতীয় ক্ষেত্রে যদি m1 ইকুয়াল টু m2 হয়, অর্থাৎ বস্তু দুটির ভর যদি সমান হয়, প্রথম বস্তুর ভর যত দ্বিতীয় বস্তুর ভর যদি তত হয়, তাহলে কি হবে? দেখো v1 ইকুয়াল টু কত হয়? v1 ইকুয়াল টু হবে m1 ইকুয়াল টু যেহেতু m2, সুতরাং এটার এটা সমান হলে এটা শূন্য হয়ে যাবে। m1 এটাও যত এটাও তত, তাহলে এটা 2, আমরা 2m2 এর নিচেও 2m2 ধরতে পারি, তাহলে থাকবে শুধু u2। এবং একইভাবে v2 ইকুয়াল টু হবে, দেখো এখানে m1 মাইনাস m2 যেহেতু দুইটা সমান, এটা শূন্য হয়ে যাবে, 2m1 নিচেও 2m1, এটাও m1 যেহেতু সমান, এটাকে আমরা m1 ধরতে পারি, 2m1 ক্যান্সেল, ইকুয়াল টু হবে u1। অর্থাৎ দুটি বস্তুর ভর যদি সমান হয়, তাহলে প্রথম বস্তুটি শেষ বেগ দ্বিতীয় বস্তুটির আদি বেগের সমান হবে, এবং দ্বিতীয় বস্তুটির শেষ বেগ প্রথম বস্তুটির আদি বেগের সমান হবে, এবং এভাবে বস্তু দুটি চলতে থাকবে। এরপর 3 নাম্বার বিষয়, যদি u ইকুয়াল টু 0 হয়, প্রথম বস্তুটা এই সামনে যে বস্তুটা ছিল, অর্থাৎ u ইকুয়াল টু প্রথম বস্তুর u1, প্রথম বস্তুর আদিবেগ যদি শূন্য হয়, প্রথম বস্তুটার আদিবেগ যদি শূন্য হয়, দেখো আদিবেগ প্রথম বস্তুর শূন্য হলে এটুকু শূন্য হয়ে যাবে, তাহলে v1 ইকুয়াল টু কত হবে? এত হলে v1 ইকুয়াল টু, এই যে v1 ইকুয়াল টু হবে, যেহেতু আদিবেগ শূন্য, u1 ইকুয়াল টু 0, এটুকু শূন্য, সুতরাং v1 ইকুয়াল টু হবে 2m2
2m2 divided by m1 plus m2 into u2। প্রথম বস্তুর আদিবেগ এই হবে, আর প্রথম বস্তুর শেষ বেগ, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2 ইকুয়াল টু, দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2 ইকুয়াল টু হবে 2m1। দেখো এটা শূন্য হয়ে যাবে, যেহেতু u1 ইকুয়াল টু 0, এটা শূন্য হয়ে যাবে, থাকবে এইটুকু। v2 ইকুয়াল টু হবে m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u2। দ্বিতীয় বস্তুটার শেষ বেগ এই হবে। এগুলো এরকম ভাবে আমরা বিশেষ ক্ষেত্রে এই রাশিগুলো নির্ণয় করতে পারি। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিমাত্রিক সংঘর্ষের বিষয়ে আলোচনা করতে পারি। ধরি m1 এবং m2 ভরের দুইটি বস্তু দ্বিমাত্রিক সংঘর্ষ। দুটি বস্তুর ভিতর দ্বিমাত্রিক সংঘর্ষ সংঘটিত হলে কি হবে, আমরা এখন সেই বিষয়ে আলোচনা করব। তা ধরি আমরা এই একটা বস্তু, এর ভর m1, বস্তুটির ভর m1, এই বস্তুটি এই v1 বেগে চলছে। এই আরেকটি বস্তু, এর ভর m2, এই প্রথম বস্তুটা, এই বস্তুর বেগ আদিবেগ u1, আর দ্বিতীয় বস্তুর বেগ আদিবেগ u2 ইকুয়াল টু, দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 ইকুয়াল টু ধরি 0। দ্বিতীয় বস্তুটা স্থির আছে। এরা x অক্ষ বরাবর, প্রথম বস্তুটা গতিশীল ছিল। এখন সংঘর্ষের পর আমরা ধরি একটা বস্তু এদিকে চলে গেল, একটা বস্তু এদিকে, অর্থাৎ এটার x অক্ষ বরাবর না, এখন y অক্ষ বরাবর এরা গতিশীল হলো। সংঘর্ষের পর প্রথম এবং দ্বিতীয় বস্তুটি এইভাবে গতিশীল হলো। ধরি যে প্রথম বস্তুটা, ধরি যে এই বস্তুটা m1 ভরের বস্তুটা এদিকে গতিশীল হলো, m1 ভরের বস্তু, আর m2 ভরের বড় বস্তুটা এদিকে গতিশীল হলো। আমরা এই গতিকে দুইটা উপাংশে ভাগ করতে পারি, এটা m1, এটা m2। এই গতিকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা x অক্ষ বরাবর, আরেকটি y অক্ষ বরাবর। এই উপাংশ দুটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা x অক্ষ বরাবর, আরেকটি y অক্ষ বরাবর। এই বরাবর বেগ v1, এটা v2, আর ওই বরাবর বেগ v1। এই বরাবর এদের বেগ ধরি এটা থিটা কোণ, এটা ফাই কোণ,
v1 বেগ, v2 বেগ, v1। এখন এই বস্তুটার বেগ, এটা যদি থিটা এটা ফাই হয়, তাহলে এটাও থিটা কোণ, আর এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলে দুটি লম্ব উপাংশে যদি ভাগ করি, তাহলে এই v2 v1 এটা দুইটা লম্ব উপাংশে ভাগ করলে এটা হবে একটা এই বরাবর আর একটা এই বরাবর। এইভাবে এটা এই কোণটা ফাই কোণ। এভাবে আমরা বলটাকে ভাগ করতে পারি। আমাদের v1 এর এই উপাংশ দুইটা, এটা হবে v2 এর দুইটা উপাংশ, এটা v2 এটা v2 cos theta, এটা v2 sin theta, এটা v1, এটা হবে v1 cos theta cos phi, এটা v2 cos phi, v2 v1 sin phi। এইভাবে আমরা উপাংশগুলিতে ভাগ করতে পারি। এখন x অক্ষ বরাবর আমরা যদি ভরবেগকে এইভাবে লিখি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে আমরা লিখতে পারি দুইটা বস্তু, এটা 1 এটা 2, এর ভরবেগকে আমরা যদি p ধরি, তাহলে প্রথম বস্তুর ভরবেগ p1 i দিয়ে আদি ভরবেগ, ইনিশিয়াল ভরবেগ, প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ p2i, i দিয়ে ইনিশিয়াল বোঝাচ্ছে, ইকুয়াল টু হবে p1 f দিয়ে ফাইনাল চূড়ান্ত বেগ, শেষ ভরবেগ বা চূড়ান্ত ভরবেগ, প্লাস p2f। এই এখন এদেরকে x এবং y অক্ষ বরাবর যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, x অক্ষ বরাবর p1i অর্থাৎ এই আদিবেগের উপাংশ x অক্ষ বরাবর যদি আমরা এটাকে লিখি, তাহলে এটা লিখতে পারি p1ix প্লাস p2ix ইকুয়াল টু, যেহেতু এটা x এবং y অক্ষ বরাবর বিভক্ত হয়েছে, আমরা দুটো করে একইভাবে p1fx প্লাস p2fx এরকম x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর উপাংশগুলি হবে y অক্ষ বরাবর যদি হয়, তাহলে এটা হবে p1y plus p2iy equal to p1fy plus p2fx
ওয়াই। এইখানে P1 আই দিয়ে P1 দিয়ে প্রথম বস্তুর ভরবেগ, P2 দিয়ে দ্বিতীয় বস্তুর ভরবেগ, আই দিয়ে আদি ভরবেগ, এফ দিয়ে শেষ ভরবেগ, এক্স দিয়ে এক্স অক্ষের দিকে, ওয়াই দিয়ে ওয়াই অক্ষের দিকে, এগুলি বোঝাচ্ছে। এখন আমরা এই সূত্রানুসারে আমরা যদি এই জিনিসটা লিখতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের উপাংশ হবে, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভরবেগের উপাংশগুলো বের করেছি। এক্স অক্ষ বরাবর ভরবেগের উপাংশ হবে এই এক্স অক্ষ বরাবর ভরবেগের আই, পি আই এক্স। এখানে আমাদের অর্থাৎ P1 IX অর্থাৎ আদি ভরবেগ প্রথম বস্তুর আদি ভরবেগ কত? M1 U1 প্লাস P2 IX দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, আমরা জানি দ্বিতীয় বস্তুর আদিবেগ 0, সুতরাং আদি ভরবেগ 0, সুতরাং এটা 0 হয়ে যাবে। তাহলে শুধু এইটুকু ইকুয়াল টু P1 F ইকুয়াল টু কত? P1 Fx, এক্স অক্ষের দিকের উপাংশ এইটা P1 এর V1 cos phi প্লাস P2 Fx, P2 কোনটা? এই যে এটা V2, যেটা এক্স অক্ষের দিকের উপাংশ V2 cos থিটা। একইভাবে আমরা ওয়াই অক্ষের জন্য ওয়াই অক্ষ বরাবরও এই সমীকরণটা লিখতে পারি। ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর এই বস্তুর বেগ আদিবেগ U1 কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এর ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ নাই, এই বস্তু স্থির, সুতরাং এরও কোনো আদিবেগ নাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? আদিবেগ 0 সমান সমান ওয়াই অক্ষ বরাবর বেগের একটা উপাংশ এই, বেগের একটা উপাংশ এই, তাহলে 0 সমান সমান V1 sin phi প্লাস V2 sin থিটা। এই যে দুটি সমীকরণ আমরা পাই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে। তাই এখন আর যদি দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা যদি সংঘর্ষটাকে স্থিতিস্থাপক ধরে নেই, তাহলে গতিশক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই, গতিশক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা কি লিখতে পারি? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, u2 যেহেতু 0 ওইটা আর হবে না, ইকুয়াল টু কত হয়? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই সমীকরণগুলোতে আমাদের যদি m1 m2 এবং u1 জানা থাকে, তারপরেও 4টা অজানা রাশি আমাদের থেকে যায়। সেই 4টা অজানা রাশি হলো v1 v2 এবং v1 v2 এবং থিটা আর ফাই। এই 4টা অজানা রাশি থেকে যায়। 4টা রাশি অজানা থাকলে, অজ্ঞাত থাকলে এই সমীকরণের মান বের করা সম্ভব নয়। সুতরাং পরীক্ষার মাধ্যমে আমাদের যে কোনো একটি দুটি রাশির মান
বের করে নিতে হয় এবং অবশ্যই থিটা এবং ফাই এর যে কোনো একটা মান আমাদের জানা থাকতে হবে। তাহলে এই সমীকরণগুলোর মাধ্যমে আমরা 1 2 3 এই সমীকরণগুলোর মাধ্যমে আমরা দ্বিমাত্রিক সংঘর্ষে বস্তুর শেষ বেগের সমীকরণগুলো নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।